আমাকে যদি কিছু করতে বলা হয় আমি সেটা করব না। না একটু ঘাড় তেরা মানে অসম্ভব ঘাড় তেরা। আরও সে আমাকে কপি করে। হ্যাঁ, আমি যে সাপোর্টটা তাকে দিয়েছি বা দিচ্ছিলাম বা দিব, এই সাপোর্টটা না তাদের চোখেই পড়ে না। সিঙ্গেল মাদারদেরকে দুই ধরনের ভাবে দেখে। এক গ্রুপ হয়তোবা দেখবে সুপার ওমেন, আরেক গ্রুপ হয়তোবা দেখবে যে ভিকটিম। গ্রুপ না, বিভিন্নভাবে দেখে, দুইভাবে না, অনেকভাবে দেখে। বিয়ে কেন করা উচিত আপনার কি মনে হয়? একে তো সিঙ্গেল মাদার, তারপর মিডিয়ায় কাজ করি, বাসা দিত না কেউ। এরকম আমাদের ইন্ডাস্ট্রিতে আরেকজন আছে আমার কাছে মনে হয়, পরিমণি। বিকজ আমি আমার মেয়ের স্কুলে যেতে পারি না, আই ফিল সো অকওয়ার্ড, মানুষজন এমনি করে তাকায়, মনে হয় কি আমি ক্রাইম করে ফেলছি কোনো একটা। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম একটা সিচুয়েশন যে এখন তারা যে কী চায় আমি বুঝি না। তারা শুকাইলেও ঝামেলা, বলে কি কি শুকনা, নেশা টেশা করে নাকি। আর মোটা হলেও বলে যে কি মোটা, ধুর নায়িকা এরকম মোটা হয় নাকি। ছেলেদের ফ্রেন্ডশিপ থাকে একটু অন্যরকম, গসিপিং কম, বাট ওরে একে ওকে পচাবে বেশি। আই হায়, ছেলেরা অনেক গসিপ করে। হ্যাঁ, ইয়েস। নয়জি। আমার মাথায় আপনার হেয়ারস্টাইল নিয়ে একটা কোয়েশ্চেন আসছে। আপনি আপনার মেয়েকে ফলো করেন, আপনার মেয়ে আপনাকে ফলো করে হেয়ারস্টাইলে? আমি আমার মেয়েকে ফলো করি। কেন বললাম, আমি ওই যে ছবি দেখছি আপনার কয়েকদিন আগে, সেম হেয়ারস্টাইল। তখন আমার মনে হলো আরে কে কারে ফলো করে। আমি আমার মেয়েকে ফলো করি। আমার মেয়ের চুল তো আরও ছোট। তো আমি এই চুলটা মানে বড়ই হচ্ছে না কেন জানো, সবাই খালি কমেন্ট করে কি আপু আপনার চুল বড় থাকলে ভালো লাগে। ওকে ভাই, আমি বুঝলাম, আমারও ভালো লাগে, বাট আমার আসলে ছোট চুল আমি আর প্রেফার করি, কারণ শুকাতে কম সময় লাগে। Right. আমি যদি স্টাইলিং করি, আমি চুল স্ট্রেটটা করতে কম সময় লাগবে, সব কিছু মিলে শ্যাম্পু কম লাগবে, কন্ডিশনার কম লাগবে, ও মানে টাইম কনজিউমিং, বাজেট ফ্রেন্ডলি, এভরিথিং। বাট প্রবলেমটা হচ্ছে কি, আমি যেহেতু নাটকে কাজ করি, তো সব নাটকে তো আমি এরকম ছোট চুল দেখাতে পারবো না। একটু গ্রামের ক্যারেক্টার বা একটু ওই টাইপের রুরাল ক্যারেক্টারগুলো করতে গেলে, বা একটু অনেক ভদ্র একদম থাকে না যে মিডল ক্লাস খুব অ্যাভারেজ যে সমস্ত ক্যারেক্টারগুলো হয়, ওখানে আর কি রিকমেন্ড থাকে বা একটু চুল বড়, তখন আবার এক্সটেনশন পড়তে হয়। ওইটা পড়া যে কি কষ্ট, তখন খালি সারাক্ষণ নিজেকে গালি দেয় যে কেন চুলটা ছোটো করছি, কেন চুলটা ছোটো করছি, জীবনও করবো না। বাট আমার কথা আমি শুনি না, আমি আবারও ছোটো করে ফেলি এরকম একটা সময়। সো আপনার মেয়ের টপিক যখন আসছে, তখন আপনার মেয়ে তো জেনজি, রাইট? ইয়া সো বিং এ মাদার অফ জেনজি, জেনজি অ্যান্ড জেনজি আলফা দুইটাই আমার ও বাসায়। জেনজি জেন আলফা, একদম। আরে ছোটটা তো 3 বছর, তো আলফা। রাইট। হ্যাঁ, জেনজি কিডদের হ্যান্ডেল করা কিন্তু একটু ট্রিকি। আমরা যেভাবে বড় হয়েছি, বাবা মায়ের কথা না শুনে বাবা মা হয়তো চোখ গরম করলো বা একটু ধমক দিল, ওকে আমরা তখন আচ্ছা ঠিক আছে যাইতেছি করতেছি। বাট জেনজিদের কিন্তু ইউজুয়ালি এভাবে কিন্তু হ্যান্ডেল করা যায় না স্টাফ। তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স একটু বেশি, অনেক তারা ওভারওয়েলড হয়ে যায় অনেক তাড়াতাড়ি। তো মা হিসেবে আপনি কেমনে হ্যান্ডেল করেন এসব কিছু ট্রিকি আমি সিচুয়েশন? কোনো কিছু হ্যান্ডেলই করি না, ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। কারণ আমি সবসময় আমার মনে হয়েছে যে আমার আপব্রিঙ্গিং যেমন ছিল, না আমি খুব ভয় থাকতাম যে আমি যেন বকা না শুনি আব্বু আম্মুর কাছ থেকে কোনো কারণে, যার জন্য মানে কিছু বলার আগেই সেটা করে ফেলতাম। কারণ আমাকে যদি কিছু করতে বলা হয় আমি সেটা করব না। না একটু ঘাড় তেরা মানে অসম্ভব ঘাড় তেরা, ওটা করতেই মন চাবে না আমার, তো তখন আমার জোর করে করতে হবে, যাই যেভাবেই হোক, তো কষ্ট হবে তখন। সেই জন্য কী করতাম, বলার আগে আমি জানি আমাকে বলতে পারে, আমি এটা আগে করে ফেলতাম, সো দ্যাট কিছু না বলতে পারে। ইগো বেশি? ইগো না, এটাকে বলে যে মানে ঘাটতের, আমি ওকে স্টাবন ইউনো। আর হচ্ছে যে মানে আমার বোনকে দেখা যাচ্ছে বকা দিচ্ছে, আমি জানি এরপরে আমার সিরিয়ালটা আসবে, আমার বড় বোনের পর, তার আগে আমি ওই পড়া শুরু করে দিতাম জোরে জোরে তো আমাকে কিছু না বলতে পারে, বাট ওই কাজটা করে ফেলতাম যেটা আমার করার কথা। আর আমার বাচ্চার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে বাচ্চা কাচ্চাদের আসলে ফার্স্টে আমাকে জানতে হয়েছে আমার বাচ্চাটা কেমন। তো আমার বড় মেয়েটার কথা যদি বলি, ও অনেক শি ইজ আ ভেরি ওয়াইজ পারসন অ্যান্ড শি ইজ ভেরি ভেরি ইন্টেন্স। শি ইজ আ লিও সেন্স, সো লিওদের একটা বসি যে ব্যাপারটা হ্যাঁ, থাকে, বা দে আর ওয়াইজ। আমার সবচেয়ে পছন্দের রাশি লিও।
অ্যান্ড হচ্ছে সিংহ রাশি। তো ও হচ্ছে যা বলে একদম স্ট্রেট বলে দেয়, আমার অসম্ভব রাগ, ওর অনেক রাগ। আমি তো হচ্ছে মাঝে মধ্যে ওর ভয়েই থাকি যে ভাই রে ভাই কখন কি বলে ফেলে আমাকে। একটা মানে ও ফোন দিবে না, একটা খালি আমাকে কল দিচ্ছে একদিন, রাইট। আর আমি ধরতে পারি নাই সামহাও। এই ফোনটা যে ধরতে পারি না, এর জন্য কি কি যে বললো সে টেক্সটে, দেন আমি তাকে কোল্ড ট্রিটমেন্ট দিলাম। আমি কখনোই মানে আমার বাচ্চাদের গায়ে হাত তোলা তো পরের কথা, আমি বকাও দিই না কখনো। মানে আমার তো বকা দিব মানে আর কেউ যদি দেয়ও আমার মনে হয় তাকে আমি মেরে ফেলবো, কেউ যদি আমার বাচ্চাদের বকা দেয়। বাট আমার ট্রিটমেন্ট একটু ডিফারেন্ট ট্রিটমেন্ট, আমি ওদেরকে অনেক কোল্ড ট্রিটমেন্ট দিই, ঠান্ডা মেজাজে। মানে কিচ্ছু বলি না, চুপ থাকে। ইউজুয়ালি যেটা হয় যে আমি হয়তো জিজ্ঞেস করি কী অবস্থা, কী খাইছো, বা কি কিছু খাবা কি না, কখন খাইছো, স্কুলে এইটা এটা, তো কিছুই জিজ্ঞেস করি না। আমি আমার মতো জাস্ট মনে করি না যে ও আছে এখানে, ওর এক্সিস্টেন্সটাই আমি একদম পাত্তা দিই না। তো এইটা তো প্যারা খেয়ে যায়, তখন ও নিজেই চলে আসে টু 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 করে আমার কাছে। জিদ টিদ করলে কেন হ্যান্ডেল করতেন আপনি নাকি? ও জিদ করলে, জিদ ছোটবেলায় যখন করতো তখন আমি চুপ থাকতাম। ছোটবেলায় অনেক জোর জোর চিৎকার আপনার করতো। পেশেন্স অনেক বেশি। হ্যাঁ, আমার অনেক ধৈর্য। এটা একটা বাজে দিক। কেন? বেশি ধৈর্য মানে হয় না যে মানে প্রত্যেকটা মানুষের বাউন্ডারি থাকা উচিত সব কিছুরই। অধৈর্য হলেও চলবে না, ওটার বাউন্ডারি থাকা উচিত, ধৈর্যেরও বাউন্ডারি থাকা উচিত। আমার ধৈর্যের কোনো, দের ইজ নো বাউন্ডারি, নো। আই ক্যান টেক এনি কাইন্ড অফ প্রবলেম অর এনি কাইন্ড অফ ব্যাড সিচুয়েশন, বা থাকে না একটা মানুষ খুব প্যারা দিচ্ছে আমাকে, আমি খুব, তারপর আমি ধৈর্য ধরে বসে থাকি এরকম, আচ্ছা ঠিক আছে দেখি কতক্ষণ দিতে পারে আমাকে। বাট এরকম মানুষ আবার ডেঞ্জারাস হয়। কীরকম? যখন তারা কোনো কিছুতে এক্সপ্লোর করে, দুনিয়া একদম এটা আমি আমার তছনছ নিজের রাগকে অনেক ভয় পাই। আমি যদি রাগ করি ওটা হচ্ছে হ্যাভক, ওটা ডিজাস্টার, কিয়ামত। না, এটা তো হবে স্বাভাবিক, কারণ ভিতরে জমে থেকে 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 ডুম। হ্যাঁ, একটা সময় যখন আমি একদম, বাট আমি যখন এক্সপ্লোর করি, আমার এক্সপ্লোরেশনটা আমি ইন্টেনশনালি করি, কারণ আমি জানি এরপর আমি আর নিব না। দিস ইজ মাই, নাও ইটস জাস্ট টাইম, ইটস হাই টাইম, আই উইল কুইট দিস ধৈর্যশীল থাকার ব্যবস্থা, মানে সিচুয়েশন, মানে মাইন্ডসেট, অ্যান্ড আমি জাস্ট ইমিডিয়েটলি কাট অফ করে ফেলি এই জায়গাটা। ইন টার্মস অফ প্রফেশন, আপনার কি কোনো ইচ্ছা আছে যে আপনার ছেলের মধ্যে কেউ যদি আপনার প্রফেশনের দিকে আসে? আমার কোনো অসুবিধা নাই, আমি তো তাহলে খুশি, নেপো কিড হবে ওরা। তাসনিমার মেয়ে, তাসনিমার ছেলে অফকোর্স। বাংলাদেশে তো এখনো নেপো কিডস ওভাবে টার্মস নাই, এখনো ওভাবে মানে হচ্ছে না, হবে, বাট আমার মনে হচ্ছে পরের জেনারেশন, কিছু কাল পরে আমরা একটা জেনারেশন পাবো যারা নেপো কিডস। ভালোই হবে একদিক দিয়ে মনে হয় না? গসিপ করার টপিকস পাবো। ধৈর্য নিয়ে কথা বলছিলেন, তো আমার তখন মাথায় একটা জিনিস স্টাক হয়েছিল যে ধৈর্যশীল মানুষদের একটা জিনিস মনে হয় ফেস করতে হয় খুব বেশি, মনে হয় অ্যাপ্রিসিয়েশন খুব কম পায়। আমার ক্ষেত্রে তো এটা অনেক বেশি। অ্যাপ্রিসিয়েশন কম অনেক, নাকি অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি? একদম নাই, নাই, জিরো অ্যাপ্রিসিয়েশন। লাইক এটা নিয়ে আমার দুঃখ নেই, কমপ্লেন নাই। অ্যাপ্রিসিয়েট না করলেই কি, মানে এটা কি প্রফেশন পার্সোনাল? এভরিওয়ে, মানে আমার মনে হয় যে ইটস ওকে, ইটস ফাইন, আমার যেটা দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি আমার ফুলফিল করতে হবে, আই উইল ডু দ্যাট। বাট এটার জন্য যে আমাকে খুব একদম ভাবা দিতে হবে, একটা টাইমে গিয়ে আমার মনে হয় যে যখন মানুষ আমার সাথে একটু ইয়ে করে, মানে হয় কি এটাকে বলে যে অন্যায় হয়, ইনজাস্টিস হয়, হয়তো বা আমার সাথে আরও আমার যে সহকর্মী থাকে তাকে যেভাবে গ্লোরিফাই করে বলা হচ্ছে যে অনেক কষ্ট করেছে প্রজেক্টে। হ্যাঁ, একটা সাপোজ একজন ডিরেক্টরের কাজ করেছি, XYZ যে কোনো একজন সহশিল্পীর সঙ্গে, আমি যে সাপোর্টটা তাকে দিয়েছি বা দিচ্ছিলাম বা দিব, এই সাপোর্টটা না তাদের চোখেই পড়ে না, তাদের জাস্ট এইগুলা মানে আসেই না। বাট তারা হচ্ছে যে ওই যে মানুষ হচ্ছে শক্তের ভক্ত নরমের জন, আর
আর আমরা মানুষের ওই যে ভালো ব্যবহারকে বা ইউনো কাইন্ডনেসকে অনেক উইকনেস ভাবে, এটা মনে করি যে সে দুর্বল বা সে হচ্ছে তাকে একটু ডাউন করে রাখা, Right. একটু ওভাবে দেখা। এটা অনেক আমার সাথে হয়, অনেক অনেক বেশি হয়। অ্যান্ড আমার যায় আসে না, যদি আই ডোন্ট কেয়ার, তাদের লস। ও বাই দ্য ওয়ে, আমার আপনাকে আগেই কমপ্লিমেন্ট দেওয়া উচিত ছিল, ইউ লুক রিয়েলি নাইস ইন দিস ব্ল্যাক আউটফিট। থ্যাংক ইউ সো ওয়াই মাচ। ব্ল্যাক? বিকজ আমি কনফিউজড ছিলাম, আর হচ্ছে আমি আসলে খুব একটা পারফেক্ট লিন বডি অধিকারী না, সো এই হালকা মোটা আছে, এটা লুকাই আমি কালো পরে। আপনার অনেক ইন্টারভিউতে আমি এটা বলতে শুনছি। আল্লাহর কসম, যেটা সত্যি এটাই। এখন ভদ্রলোকের তো একটাই কথা বলেন। তো এখন আপনার রুটিন কি থাকে, মানে আপনার কি টার্গেট আছে যে আমি লিনে আসবো? নাই? না, অনেক কষ্ট, এত লিন হইতে গেলে অনেক কষ্ট, মানে নিব না এত প্যারা। এত কষ্ট, মানে অলরেডি অনেক কষ্ট করে ডায়েট করি, যেটা খেতে ইচ্ছা করে অনেক সময় এটা খাইও না, বা না খেতে খেতে এখন এমন একটা বিষয় হয়েছে যে আমি খেতেও ইচ্ছা করে না, থাকে না যে অনেক দিন আমি ওই জিনিসটা আমি ছেড়ে দিছি। সাপোজ রিচ ফুড বা স্ট্রিট ফুড আমি একদম খাই না, বাইরের খাবার একদম খেতে পারি না, আমি একদম হোমমেড ফুড খাই। Okay. মানে রুচি একটা ব্যাপার। আমার হ্যাঁ, এটা ওইটা ক্রেভিংও হয় না। ট্রাস্ট মি, সব কিছুর দোষ এই ব্ল্যাক কফি, চিনি ছাড়া ব্ল্যাক কফি। এবার চিনি ছাড়া দেখেন আমি এত সুইট, আমি যদি আরো সুইট খাই তাহলে ঝামেলা হয়ে যাবে। বাট চিনি ছাড়া ব্ল্যাক কফিতে বিশ্বাস করতে হয় না, আমি বিশ্বাস করতে চাই না। যারা চিনি দিয়ে ব্ল্যাক কফি খায় আমি তাদের বিশ্বাস করি না। আরে কফি চা তো চিনি এত দিয়ে করে। কন্ট্রাডিক্টরি কেমনে হবে? তাহলে তো আপনি দুধ কফি খান চিনি দিয়ে, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে আমার মতো, তাদের এরকম অনেক মিল্ক পাওয়া যায় যারা ল্যাকটোজ ইনটলারেন্ট, তাদের জন্য টাকা নাই অত। অ্যাফোর্ডেবল। আচ্ছা, কোত্থেকে চিনি কই চলে গেছিলাম? আমরা ছিলাম ওই হচ্ছে যে ধৈর্য, ধৈর্য, রাইট, ধৈর্যবাদ। অলওয়েজ ধৈর্য, হ্যাঁ। অলওয়েজ ধৈর্য, ইরফান সাজ্জাদ বলে। ইরফান সাজ্জাদ না? আপনাকে সাজেশন দিছে কোনো ধৈর্য নিয়ে? না না, ইরফান আমার অসম্ভব পছন্দের একটা মানুষ, মানুষ হিসেবে খুব চিল কুল অ্যান্ড হচ্ছে ধৈর্য, অলওয়েজ ধৈর্য। এখন আমি যেটা আনবো সেটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে অনেকেই বলে যে there is no friendship, রিয়েল ফ্রেন্ডশিপ নাই। আপনার ক্ষেত্রে কি সেরকম ফিল হয় যে না, ইন্ডাস্ট্রিতে রিয়েল ফ্রেন্ডশিপ বলে আসলেই কিছু নাই, কমফোর্ট জোন ওই ছোটবেলার ফ্রেন্ডদের কাছেই? আমার ছোটবেলা থেকে তো কোনো ফ্রেন্ডই নেই। হ্যাঁ, হ্যাঁ, জানে সবাই, আমি ইন্টারভিউতে বলছি। অ্যান্ড হচ্ছে আমার ওই যে বিকজ নাই কেন? আমি একটা বোরিং মানুষ, আমার সাথে কে ফ্রেন্ডশিপ করবে? আর মেবি আই ডোন্ট নো, আমি না সবার সাথে ফ্রেন্ডশিপ হয় না। রিলেশনশিপটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা রিলেশনশিপ। এটা ধর আপনি বয়ফ্রেন্ড বানাতে পারবেন বা গার্লফ্রেন্ড বানাতে পারবেন, ইউ ক্যান লাভ এনি ওয়ান, এটা হয়। কাউকে অ্যাপ্রোচ করলেন, পটালেন, ওভাবে হবে। বাবা মায়ের সম্পর্কটা ওটা তো অটোমেটিক্যালি এটা আপনার হাতে নাই। ভাই বোনদের সম্পর্ক আপনার হাতে নাই, কাজিনদের সম্পর্ক আপনার হাতে নাই, ইটস অলরেডি হচ্ছে ডিসাইডেড। তো ফ্রেন্ডশিপ সম্পর্কটা হচ্ছে যে এটা জাস্ট হয়ে যায়, ইউ নেভার নো যে কার সাথে কখন ফ্রেন্ডশিপটা হবে বা কার সাথে আপনার ভাইব ম্যাচ করবে। ভাইবিং ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার মনে হয় যে আমি কখনোই বিলং করি নাই ওই জায়গাগুলোতে, ওই মানুষগুলোর সাথে কী বলবো, মানে টপিক খুঁজে পাই না কথা বলার। অ্যান্ড ইন্ডাস্ট্রির কথা যদি বলি, আমার ইন্ডাস্ট্রিতে আসার পরেই হচ্ছে আমার সবচেয়ে আমার এখন পর্যন্ত যদি বলি আমার বেস্ট ফ্রেন্ড মনোজ প্রামাণিক, হ্যাঁ, সবাই জানে। এটা আপনি অলওয়েজ বলে আসছেন। অ্যান্ড স্টিল আমরা যদি এরকম হয় যে পুরো বছর কথাও না বলি, তারপরে উই উইল বি ফ্রেন্ড লাইক টিল মাই ডেথ। ভাইব ম্যাচ করছে এখানে। হ্যাঁ, ও অনেক কুল আছে, অনেক কুল, মানে অনেক জ্বালাইছি আমি ওকে। এখন আর জ্বালাই না। কেন? এখন অনেক বড় হয়ে গেছেন? মানে বড় তো হয়েছে অবভিয়াসলি। অনেকে আমাকে এটা নিয়ে অনেক কটাক্ষ করে, বলে আমি নাকি ইন্টেনশনালি ছোট সাজার চেষ্টা করি। হ্যাঁ, আমাকে এই যে কমেন্ট করছে আমার একটা ছবি, আমি আমার মেয়ের সাথে ছবি থাকে না, মেমোরিজ আসে 5 years লেটার, তো 5 years এগো এরকম একটা ছবি ছিল আমার মেয়ের।
তো আমার হাইটের থেকে ছোট ছিল 5 বছর আগে। এখন আমরা সেম, অলমোস্ট সেম, ও আমার থেকে একটু ছোট। তো আমি ওরকম আমরা মুভি দেখতে গিয়েছিলাম, তখন একটা ছবি তুলছি, তো ওই ছবিটা আমি শেয়ার করছি ওইটার সাথে। তখন একজন কমেন্ট করেছে যে আম, কি জানি বুড়ি হয়ে কচি হওয়ার ঢং করে একটা মেয়ে, তো বুড়ি হয়ে বুড়া বুড়া বেটি কচি সাজার ঢং করে, আচ্ছা। এরকম কিছু একটা দেখছে। আই ওয়াজ লাইক, আমি না মানে কমেন্টটা দেখে আমি একটু ডাইজেস্ট করতে একটু খারাপ লাগছে, মানে উনি একজন মহিলা ফার্স্ট থিং ফার্স্ট। অ্যান্ড আমি প্রত্যেকটা মেয়ে মহিলাদের মানে যে ওয়ামেন, আই রিয়েলি লাভ দেম, আমি লাইক ওনাদের পক্ষে অলওয়েজ। ফেমিনিস্ট, আমার মেল ফেমিনিস্ট ফিমেল বোথ, আমি দুই দিকেরই। এখন হচ্ছে যে আমি উনি যখন এই কথাটা বলছেন আমি ভাবলাম, তো রিপ্লাইতে আমি লিখছি জি আমি ঢং যদি করি, ঢং করতে তো টাকা লাগে না, আপনিও চাইলে করতে পারেন চেষ্টা। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আমার মেয়ের সাথে একটা ছবি দিছি, আপনি এভাবে না লিখলেও পারতেন। ট্রাই টু চুজ বেটার ওয়ার্ড, ট্রাই টু বি কাইন্ড, এটা এরকম কিছু একটা লিখে দিছি। তো আপনি এইখানে বসার আগে আমি আপনার ব্যাপারে অনেক জায়গাতে ইন্টারভিউ দেখছি, ঘাটছি, অনেক কিছু বলে ফেলছেন অনেক জায়গাতেই, অনেক কিছু নিয়ে আবার অনেক ক্ল্যারিফিকেশনও দরকার আছে, মানে আমার জানা দরকার আছে। আমিও ক্ল্যারিফাই করতে চাই অনেক কিছু অনেস্টলি। দ্যাট ইমরান হাশমি পার্ট, একটা ইন্টারভিউতে আপনি বলছেন যে আপনি ইমরান হাশমির সাথে স্ক্রিন শেয়ার করতে চান। ওয়াই? আমি এটা না না বিকজ এটা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি বলিউডে কোন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই হ্যাঁ। কখনো যদি সুযোগ হয়। অ্যান্ড আমার মাথায় ইমিডিয়েটলি যেটা আসছে, এবং আমি এটা প্ল্যান করে বলেছি ওরকমও না, বা আমার যে অনেক দিনের আশা তাও না, জাস্ট ইমিডিয়েট মোমেন্ট আমার যেটা আসছে ইমরান হাশমির কথা এই জন্য বলেছি, কারণ উনি একজন অসম্ভব দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং জানেন, অ্যাক্টর, এবং যাই করেন অ্যাক্টিং যে কোনো সিন। আমি রিসেন্ট ডেজে আমি লাস্ট তার হচ্ছে দেখেছি হাক, নেটফ্লিক্সে দুবার দেখেছি আমি একদিনে, মানে দেখার পর আবার ইমিডিয়েটলি পর আবার দেখছি, বিকজ আই ওয়াজ লাইক হি ওয়াজ সো গুড, হি ইজ সো গুড। আমার ইন্টেনশন বলার এটাই ছিল যে একজন ভালো অভিনেতা, খুবই খুবই ন্যাচারাল অ্যাক্টিং করে, এবং বলিউডে এরকম অনেক অ্যাক্টর আছেন যারা, যেমন আগে সুশান্ত, আমি যদি সুশান্ত সিং রাজপুত যদি বেঁচে থাকতেন আমি তার কথা বলতাম, বাট আনফর্চুনেটলি বেঁচে নাই, আরেকজনের কথা বলতাম ইরফান খান, উনি যদি বেঁচে থাকতেন আমি ওনার কথা বলতাম, কিন্তু আনফর্চুনেটলি দুজন মানুষই আর নাই আমাদের মাঝে। তো আই ওয়াজ লাইক ওকে ইমরান হাশমির কথা বলি। এটা নিয়ে মানুষজন আমাকে যা মানে গালাগালি করে একদম সয়লাভ পুরো। দেখলাম যে বিভিন্ন মানে বেশ ভালো ভালো ইউটিউব নিউজ চ্যানেল তারা হচ্ছে কভার করতেছে। আই ওয়াজ লাইক ওকে হোয়াট এভার করুক, কিন্তু মানে মানুষ পাবলিক তো অন্য কিছু ভাবতেছে। পাবলিক তো ভাবতেছে যে ওকে। আমার মনে হয় খুব একদম ইচ্ছা ব্রো, শুটিং করতে গেলে, সিন করতে গেলে জাস্ট ওই সমস্ত যেই সিনের কথা মানুষ খুব ভাবে যে আমরা খুব এনজয় করি, নো বাডি, এরকম কোনো অ্যাক্টর নাই সোফার যে খুব একদম আমাদের খুব মনে খুব ইচ্ছা সব অ্যাক্টিং করতে, সবার সামনে মানুষ, দুনিয়া মানুষ থাকে সামনে। হাউ ক্যান ইউ ডু সাচ থিং লাইক খুব ওই সময় তো ডিজাইনই হবে না, ওইটা আসবেও তো না, সেই জায়গা থেকে আমাদের অ্যাক্টিংটা করতে হচ্ছে। মানে আমরা তো ওগুলো আবার বাংলাদেশে দেখাইতেও পারি না, মানে যতটুকুই আমরা করি, ধরেন সাপোজ আমরা রোমান্টিক ওই যে চোখে চোখ রেখে কথা বলা হোক, রোমান্টিক ডায়ালগ হোক, বা অনেক মানুষ দাঁড়াচ্ছে এর মধ্যে গিয়ে জড়ায় ধরা দৌড়ায় গিয়ে এরকম হয় তো লাস্ট সিকোয়েন্সগুলোতে নাটকে। তো এগুলা তো আসলে এমন না আমরা পার্সোনালি ফিল করে করছি, ওগুলো তো ক্যারেক্টার থেকে বা আমাদের একটা ফিকশনাল জায়গা থেকে এগুলা দেখতেও ভালো লাগে, বা ওই জায়গা থেকে আমার নাথিং পার্সোনাল। সো এগুলো অনেক অডিয়েন্সই আছেন যারা হচ্ছে বুঝে না, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্লিজ আপনারা বুঝেন এগুলো আমাদের। আর ইমরান হাশমির সাথে আমার পার্সোনাল কোনো সম্পৃক্ততা নাই, কোনো আমার নিজস্ব কোনো ডিজায়ার নাই, ইটস অল অ্যাবাউট অ্যাক্টিং, অ্যান্ড ওই জায়গা থেকে বলেছি। কার সাথে তাহলে ডিজায়ার আছে? হ্যাঁ, ডিজায়ার আছে কার সাথে? নাই, থাকে না মানুষের ছোটবেলা তো সব থেকে নাই, অমুক অ্যাক্টর, অমুক হলিউড, বলিউড,
প্রিয়াঙ্কা নিককে কেমন লাগে আপনার? ভালো, দে গুড, দে ভেরি লাইক চিলিং, ভেরি পজিটিভ কাপল, পজিটিভ কাপল। খুব সুন্দর। রিসেন্ট ডেজে ওদের একটা পডকাস্ট দেখলাম যে নিক জোনাস অ্যান্ড ব্রাদার্স, ওদের সবার সাথে প্রিয়াঙ্কার কনভারসেশন, দে কুল, অনেক কুল। সো লেটস টক অ্যাবাউট ইন্ডাস্ট্রি। আপনি ইন্ডাস্ট্রিতে বেশ অনেক বছর ধরে কাজ করছেন। 12 বছর। 12 বছর, মাঝখানে ব্রেকও ছিল, আবার কাম ব্যাক। সো থ্রু আউট দ্য প্রসেস কখনো কি ফোমো ফিল হয়েছে, লাইক ফিয়ার অফ মিসিং আউট, যে আমার কাছ থেকে অনেক কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে? হ্যাঁ হয়েছে, মানে আমি যখন মেটার্নিটি ব্রেকে যাই লাস্টে 2022-তে, বেবি হয় 2023-তে, এর মাঝের সময়টা মানে আমি তখন রেগুলার কাজ করতেছি, লাইক ধুমায় কাজ করছে, অনেক কাজ আমার হাতে, অ্যান্ড জাস্ট ভালো ভালো কাজ, ভালো ভালো প্রজেক্ট করছি। ওই সময়টাতে আসলে খুবই মানে ইটস এ ব্লেসিং, বিকজ আমার কখনই কোনো সময় আমার বাচ্চাদের নিয়ে হয় না, অনেকে অনেক বলে যে ইস আমার বাচ্চাটা না হলে আমি এখন এটা করতে পারতাম, ওটা করতে পারতাম। আমার কাছে খুব অবাক লাগে যে কীভাবে বলে, বিকজ বাচ্চারা অনেক বড় ব্লেসিং। আই ফিল সো প্রাউড, আই এম আ ভেরি প্রাউড মাদার, ইউনো। আমি ফ্লেক্স করি আমার বাচ্চাদেরকে নিয়ে রীতিমতো, সব ইন্টারভিউতে বলি যে আমার তো বাচ্চা, মানুষদেরকে ডেকে ডেকে বলি হ্যাঁ আমার তো বাচ্চা আছে, আমার তো বাচ্চার বয়স এটা এটা এটা, তখন তাদের রিয়াকশন দেখে আমার খুব ভালো লাগে যে ওনারা এমনি রিয়াক্টগুলো করে। আর হচ্ছে যে ফোমো আমি ফিল করেছি, কারণ হচ্ছে যে আমি তখন কী কর সোশ্যাল মিডিয়াতে ঢুকতাম না, একদমই ঢুকতাম না। মনে হতো যে দেখতে ওই যে সবাই কাজ করতেছে আর আমি বসে আছি বাসায়, ওই সময়টা খুব। জিনিসটা কি এরকম যে কাউকে যেরকম কাজের মধ্যে হ্যাপি অ্যান্ড সাকসেসফুল দেখে নিজের মনে হতো যে আমি পিছিয়ে পড়তেছি? না এটা না, মানে সবাই কাজ করতেছে আর আমি বাসায় বসে আছি। আমি এখানে তো আমারও থাকার কথা ছিল, অনেক প্রজেক্ট আছে যেগুলো আমার করার কথা, বাট ওখানে অন্য কেউ কাজ করছে। তো আর আরেকটা বিষয় যে আমি লাস্ট টাইম আমার মেটার্নিটি ব্রেকে যখন গেলাম, আমার বেবি হলো, আমার এত ওয়েট পুট অন করেছিলাম, আমি ভেবেছিলাম আমি জীবনও শুকাতে পারবো না, আর মনে হয় কাজেও ব্যাক করতে পারবো কি না কে জানে। এবং আমি একদম কোনো ধরনের মানে থাকে না পাবলিক অ্যাপিয়ারেন্সে একদমই যাই নেই, বিকজ আমার মনে হয়েছিল যে, তারপরেও দু একটা জায়গায় গিয়েছিলাম যেরকম কিছু প্রিমিয়ার শোতে দেখলে আপনি দেখবেন 2023-এর দিকে, লাস্টের দিকে, আমি ওয়াজ সো লাইক মোটা, গাল টাল ফোলা এরকম, আই ওয়াজ সো প্রিটি দেন। কিন্তু নাটকে হয় কি যে ধরেন আমি এখনও যেই আমার যেই ওয়েট আছে আমার কিন্তু দেখতে মোটা লাগে স্ক্রিনে। ওকে, মানে যে চিকন তাকে একটু, মানে যে যেরকম তার থেকে একটু লাগবে, 5 কেজি বেশি লাগবে, লাগে স্ক্রিনে এটা। এই জন্য সবাইকে একটু লিন থাকতে হয় বা একটু শুকনা থাকলে দেখতে ভালো লাগে। কারণ আর এখন আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম একটা সিচুয়েশন যে এখন তারা যে কী চায় আমি বুঝি না, তারা শুকাইলেও ঝামেলা, বলে কি শুকনা, নেশা টেশা করে নাকি, আর মোটা হলেও বলে যে কি মোটা, ধুর নায়িকা এরকম মোটা হয় নাকি। এখন এরা যে কী চায় আমি বুঝি না। সো আমি তারপর চিন্তা করলাম যে না, আমি যেভাবে কমফোর্টেবল আমার নিজেকে দেখে, আমার নিজেকে এভাবে আমি এখন যেই জায়গাটাতে আছি আমার ভালো লাগে, আমি আরাম পাই, এর থেকে বেশি শুকাতেও চাই না, আমি এর থেকে মোটাও হতে চাই মানে না। এখন প্রায়োরিটি নিজের কমফোর্ট। ওকে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ইউ আর এ প্রাউড মাদার, ফ্লেক্স করেন বাচ্চাদের নিয়ে। তো এরকম আমাদের দেশে আরেকজন আছে আমার কাছে মনে হয়, পরিমণি। হাসলেন কেন এরকম? না না, ভালো এক্সাম্পলটা ভালো লাগছে। না মানে ও, মানে জিনিসটা কি আমার কাছে হঠাৎ করে কেন আসলো যে হ্যাঁ তার নেচার না হয়তো একটু she's a different person, হ্যাঁ, she's so অনেক কিছু beautiful, অনেক কিছু একটু কন্ট্রোভার্সিয়াল, yeah, বাট she is beautiful, 7 খুন মাফ এখানে। আর একটা বিষয় হচ্ছে যে না, মানে আমার ফ্লেক্সটা ডিফারেন্ট লেভেলের। সাপোজ ওনার বেবির বয়স নিয়ে ফ্লেক্স করার কিছু নাই, মানুষজন ওই যে এক্সপ্রেশন ওটা দিবে না, কারণ সবাই জানে এটা। আমারটা হচ্ছে একটা মানে একটা বিস্ফোরক ব্যাপার হয় যেখানে যাই, এত বড়, হ্যাঁ, বিকজ আমি আমার মেয়ের স্কুলে যেতে পারি না, আই ফিল সো অকওয়ার্ড, মানুষজন এমনি করে তাকায়, মনে কি আমি ক্রাইম করে ফেলছি কোনো একটা, আমার বাচ্চা কেন এত বড়। আমার মেয়ের ফ্রেন্ডরা আমাকে আন্টি ডাকবে না কি ডাকবো না কনফিউজ থাকে, এরা কথা বলতে পারে না আমার সাথে। হাই হাই। আর মেয়ের গার্জিয়ানরা
বান্ধবীর গার্জিয়ানরা এরা ওনাদের সাথে তো আমার কথাই হয় না, মানে ওরকম বলতেই পারি না, কারণ ওনার তো জেলাস না না, এখন আমি কেমনে কথা বলবো, আমার তো মনে হয় যে ওনার অনেক বড়, আমি তো আচ্ছা কখনো এরকম ভাবি পরীক্ষাটা চলে আসছে আপনার মেয়ে কি করলো আমাকে ভাবে কেউ ভাবে আমাকে কেউ ডাকে না। ও আপনি ঐশী আম্মু, এখন তো সবাই জানে মানে ও স্কুলে বেশ পপুলার। তো আমি বললাম যে তুমি তো খুব ভালো বলে, আমাকে স্কুলে সবাই খুব পছন্দ করে টিচাররা, হুইচ ইজ ট্রু। ও হচ্ছে খুবই লক্ষ্মী একটা বাচ্চা। পপুলার অ্যাজ ইফ টিচার মেয়ে। হ্যাঁ ওইটা একটা প্লাস আছে, একটু বায়াসড আছে ওটার জন্য, আর তো আছেই। অ্যান্ড ওকে জিজ্ঞেস করে অনেক কিছু, হ্যাঁ ও এই তোমার মতো নাটক করে এই সেই, তো এটা নিয়ে একটা বিষয়। বাট ওর মধ্যে ওগুলা কাজ করে না, এই নাটক করতে গেছে। আমার মাকে তো আমি ডেলি দেখি। দেখেও না কোনো কিছু খুব একটা। কখনো কোনো কিছু ক্রিটিসাইজ করছে? কোনো কাজ নিয়ে আপনার মেয়ে কখনো ক্রিটিসাইজ করছে? ও আমার বন্ধুদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে মোস্ট অফ দ্য টাইম। আগে যা মানে আমি যত আমার ফ্রেন্ড ছিল আগে, আমার না সব মোস্টলি ছেলে ফ্রেন্ড, এবং ওদেরকে দেখে ভাবতো যে মানে হয়তো বা আমার বাসায় আসছে যখন, তো বন্ধু তোমার ফ্রেন্ডগুলো একটু উইয়ার্ড না, কেমন জানো উইয়ার্ড মানে হোয়াট ইউ মিন। এখানে আমার খুব ইন্টারেস্টিং একটা কথা মনে হলো জিজ্ঞাসা করা উচিত। ছেলেদের ফ্রেন্ডশিপ থাকে একটু অন্যরকম, তারা একটু গালাগালি করবে। হ্যাঁ আমি তো করি। ওকে, মানে গালাগালি করবে, তারপর হচ্ছে যে হ্যাং আউট করলে দেখা যাবে যে বয়েজ টক, গসিপিং কম, বাট ওরে একে ওকে পচাবে বেশি। আই হায়, ছেলেরা অনেক গসিপ করে। হ্যাঁ ইয়েস, আই এম টেলিং ইউ, অনেক গসিপ করে। আমি মনে করতাম যে ছেলেরা মনে হয় গসিপ করে না, মহিলাদের কাজ, এটা হচ্ছে গ্রামের ভাবিদের, হ্যাঁ চাচাতো বোনদের কাজ, অথবা ওই যে আন্টিদের কাজ, পাশাপাশি আন্টিদের। বাট নো, ছেলেরা অনেক গসিপ করে। এ মা, ট্রাস্ট মি, নট অনলি মানে মিডিয়ার মানুষজনের কথা বলছি না, মিডিয়ার মানুষজনই যদি বলি, সাপোজ এই যে ধরেন টেকনিক্যাল টিমের লোকজন, সব পুরুষই তো, অনেক গসিপ করে। মেকআপ ম্যানরা, ওরে বাবা রে বাবা, যত গসিপ তাদের কাছে আছে সব কিছু। এটা ট্রু, আই এগ্রি অন দ্যাট। তারপরে হচ্ছে যে মানে অনেকে আছে, আমি ছেলেদের দেখছি অনেক গসিপ করতে, বা ইভেন আমার ঘরেই আমি ধরেন আমার হাজব্যান্ডকে দেখছি অনেক গসিপ করতেছে। ওয়াই আর টকিং অ্যাবাউট দিস থিং? গসিপিং একটা ইউনিভার্সাল মনে হয় মজা আছে। আমার ভালো লাগে না। আমার মনে হয় যে আমি একটা মানুষ, যে মানুষটা এখানে নাই প্রেজেন্ট, তাকে নিয়ে কেন কথা বলবো? আই উইল টক অ্যাবাউট মাই সেলফ, আই এম গোনা টক অ্যাবাউট মাই সেলফ অর ইউ, যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো। ওয়াই উড আই টক অ্যাবাউট সামওয়ান এলস? মজা লাগে মনে হয়। কি জানি, আমার তো লাগে না মজা, আমার শুনতে বিরক্ত লাগে। এটা আমার মনে হয় বিচিং করা, কারণ মানুষ বলার সময় বেশি বলে ফেলে। বেশি বলা খারাপ। তো যেটা বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, যেটাই হোক না কেন, ছেলেদের ফ্রেন্ডশিপ একটু আমার কাছে ডিফারেন্ট লাগে। কারণ হচ্ছে যে একটা ছেলে ধরেন আমার বন্ধু সৌদিতে ছিল, ও 5 বছর পর ধরে দেশে আসছে, আমার জন্য কিছুই জানে নাই, আমি কিছু মনেও করবো না। আমিও না। কিন্তু আমার ওয়াইফ তার বান্ধবীদের সাথে যখন দেখা করতে যায় বা হ্যাং আউট করে, গিফট নিয়ে যাবে, গিফট কিনবে, খুঁজবে। এবং অনেক মেয়েদের আমি এরকম দেখছি। তো মেয়েরা খুবই সুন্দর, আর ছেলেদের একটু অগোছালো। তো ছেলে মেয়েদের ফ্রেন্ডশিপ, মানে আপনার বলছিলেন যে আপনার মেল ফ্রেন্ডস বেশি। আমার সব ফ্রেন্ডই। কেন? আমার কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, ট্রাস্ট মি। আমি ফ্রেন্ডশিপ করার চেষ্টা করেছি। পছন্দ করার না করার পিছনে রিজনটা কি, আপনার কাছে কি মনে হয়? আই গেস আমি অনেক বোরিং ওদের কাছে ভাই। আমি মানে মেয়েদের মতো কথা বলতে পারি না অনেস্টলি। মেয়েদের টপিকটা একটু কেমন যেন থাকে কথা বলার, কি যেন টপিক থাকে না। আমার আসলে মেকআপ, লিপস্টিক, হ্যাঁ ওইখানে শপিং করতে গেছিলাম, আরে একটা জামার মজুরি কত নিছে, আমি আমার কোনো ক্লু নাই ম্যান। আমি টেলার্সে জামা বানাই না, আমি সব জামা কিনি রেডিমেড। আমি তো একটা জামা বানাতে যাব, কাপড় কিনবো, মাপ দিব, এই করবো, আবার পিক করব, সরি এত সময় নেই আমার। আমি যাই ধাপ ধুপ কিনে ফেলে চলে আসি। মেয়েরা কি একটু ওভার থিঙ্কার হয় বেশি? আমি ওভার থিঙ্কার,
আমি ওভার থিঙ্কার। আর ওভার থিঙ্কিং কিন্তু খারাপ জিনিস না। না আমরা একটু অনেক সময় ওভার থিঙ্কিংকে খারাপ ভাবি। তো ওভার থিঙ্কিং হচ্ছে যে বিভিন্ন জিনিস থেকে আসে, মানে ট্রমা থেকে আসে, লাইফের এক্সপিরিয়েন্স থেকে আসে। আর ছেলে ছেলে আমি শুনে না, আমার ছেলে ফ্রেন্ডরা আর আমি, আমার মধ্যে আমাকে ওরা ছেলেই ভাবে। হ্যাঁ, ওরাও আমার জন্য কোনো গিফট আনে না, আমি কোনো গিফট পাই না। আমি গিফট দেই অনেক। ওকে, এই তো মেনলি নেচার। না, বাট মেয়ে ছেলে ইউনিভার্সাল, আমি সবাইকে গিফট দেই। থাকে না, আমি সাপোজ আমি একবার মানে মেহজাবিনের সাথে একদিন শুটিং ছিল আমার একটা প্রজেক্টে। তো আমার মনে হলো ফার্স্ট টাইম আমি কাজ করতে যাচ্ছি, আই শুড গিভ হার সামথিং। আর আমার বুকস দিতে অনেক ভালো লাগে, বই, বা ওই যে আমাদের যখন মোবাইলে শুটিং হয় বিভিন্ন ফুল টুল থাকে না ওই হাউসের মধ্যে, তো আমি আমার ওই যে সজীবকে দিয়ে ফুল চুরি করাই, যা গিয়ে গিয়ে ফুল নিয়ে আয়, তারপর ওগুলো দিয়ে আমি নিজে ফুল একটা ফ্লাওয়ার বুকে বানায় আমি ডিআইওয়াই করে আর কি দিই। আমার ভালো লাগে। তো বই দিতে ভালো লাগে, প্ল্যান্টস দিতে ভালো লাগে, গিফট র্যান্ডম দিই। ফ্রেন্ড হলেই যে দিব তা না, মানে আমার যদি কাউকে কিছু দিতে ইচ্ছা করে আমি দিই। আপনি বই পড়েন? ওকে, মানে অনেক বই পড়ি আমি, বেশ বই পড়তে পছন্দ, আসলে বই পড়তে পছন্দ করি। একাডেমিক বই? মানে একাডেমিক তো অবভিয়াসলি না, পড়ালেখার চ্যাপ্টার শেষ বাংলাদেশ, আমি আর চাই না। হ্যাঁ, পড়ালেখা অনেক কষ্ট, আমার বাচ্চাদের জন্য খুব খারাপ লাগে। আর স্কুলে যায় কত কষ্ট হয়। আসলে স্কুলে গেলেই শেষ, ওর শৈশব শেষ, হ্যাঁ, তাই না? ইনোসেন্সি। পুরা আমি মানে চিন্তা করতাম, আমি যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, মনে হতো কবে বড় হবেন, কবে বড় হবে। আরে এটা স্ক্যাম, তাই না? একদম। মানে এইচএসসি দাও তখন তোমার চাপ কমবে, এইচএসসি দাও তখন চাপ এইচএসসিতে কমবে, আরো চাপ, 2 বছরে এত পড়া, ভার্সিটিতে উঠো চাপ কমবে, ভার্সিটি শেষ পসিবল, চাপ বাড়ে। এটাই, প্রেশার ইজ অলওয়েজ দেয়ার। মানে আমার কাছে মনে হয় যে ওই স্কুলে যাওয়ার ওই সময়টা একটা বাচ্চা যখন মেন্টালি তখন সেট হয়ে যায় যে হ্যাঁ আমার এখন বয়স হয়েছে বা আমার বাচ্চার বয়স হয়েছে, স্কুলে পাঠাতে হবে, ওর প্রেশার শুরু তখন। সেটাই ট্রু। এবং এই জন্য আমার ছোটোটাকে এখনও দেয়নি স্কুল, 3 বছর তো। ওর বাবা বলতেছিল প্রি স্কুলে দিবে, আমি বললাম যে না 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 না, একটা বছর একটু চিল করতে দাও ওকে। ও বাসায় অনেক পড়ালেখা করতেছে অলরেডি, শি নোজ অলরেডি অ্যাবাউট অলমোস্ট 20 songs. She can sing like Japanese song আরে and মানে ওর লিরিক্স যদি ভুলেও যায়, নিজে ইম্প্রোভাইজ করে লিরিক্স বানায় নেয়। তো এই ট্রিটমেন্টগুলো কে করে? আপনি করেন? নো, এটা ও ডিফল্ট হয়ে গেছে ওর। ডিফল্ট মানে থাকে না, যেমন কথার কথা বাচ্চা তো কোনো না কোনো জায়গা থেকে দেখে শিখবে। হ্যাঁ, ওনার পেট থেকেই ওটা বুঝে আসছে। আবার অনেক জাপানিজ গান শুনতেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি একটা জাপানিজ থাকে না, ওই যে কন্নিচিওয়া, ও দেখতে ওরকমই হয়েছে। সো ওই কন্নিচিওয়া গায়। হ্যাঁ, অ্যান্ড আমি খুব এটা দেখতাম ও যখন পেরেছিল। আর তারপর অনেক গান জানে, ও যে জাস্ট বলে ওই যে সজীব গিয়ে মাঝে মধ্যে ওরা বলে যে ও তখন ভিডিও করে, বলে গান গাও, তো একটা আমির একটা গান গাও, তখন শুরু করে বাবা বলে গেল আর কোনোদিন গান, এটা দিয়েও শুরু হয়, তারপর আরো অনেক গান। ও ওয়াও, সো সুইট। না মজাই না, বা মানে প্যারেন্টসদের এটাও কিন্তু একটা মজা যে আমার বাচ্চার নানা রকম ছোটখাটো অ্যাক্টিভিটিসগুলো দেখছি বাচ্চা। শি ইজ সো ফান। এই ছোটটা লাইক শি ইজ জাস্ট লাইক মি, আমার একটা মিনিমি। হ্যাঁ, শি ইজ সো ফান। I love her. I love 3 of them. And আমার বড় যে দুটো আছে ওরা একটু শান্ত স্বভাবের। জেলাস করে কেউ যে আমার মা No. একে বেশি ভালোবাসছে? ছোটটা অনেক জেলাস, বাট বুঝতে দেয় না। তো ও কি করে, ইগনোর করে। ওর যে জেলাস ওটা আবার বুঝতে দিবে না, ও অ্যাক্টিংটা করবে কি অন্য কথায় চলে যাবে, হ্যাঁ অন্য প্রসঙ্গে চলে যাবে, কিন্তু চোখে মুখে আমি বুঝতেছি তো যে হচ্ছে জেলাস। আমার মেয়ে যখন আমাকে জড়ায় ধরে বলে কি এটা আমার আম্মু, হ্যাঁ তোমাকে ভালোবাসে না, আমিরা তোমাকে লাভ করে না, তখন দেখে বলে মাম্মা মাম্মা শোনো শোনো, মানে আমি টপিক ওই জোনেই থাকি, ওই জোনে থাকে না, ইগনোর মারবে ওটাকে। শি ইজ লাইক স্মার্ট। মাশাআল্লাহ, টাচ আমি জেন আলফা। আলফা, মাই গড। এবার একটু পার্সোনাল টপিকস আমি যাই। আপনি একটা সময় সিঙ্গেল মাদার হিসেবে ছিলেন, সো বিং আ সিঙ্গেল মম
এইখানে অনেক গবেষকরা বলে যে আমাদের সমাজে সিঙ্গেল মাদারদেরকে দুই ধরনের ভাবে দেখে। এক গ্রুপ হয়তোবা দেখবে সুপার ওমেন, আরেক গ্রুপ হয়তোবা দেখবে যে ভিকটিম। গ্রুপ না, বিভিন্নভাবে দেখে, দুইভাবে না, অনেকভাবে দেখে। ফার্স্ট ভিকটিম তো অনেক পরে আসে। যদি আপনি আপনার স্টোরিটা বলেন তখন একটু বলবো আহারে এত কষ্ট হয়েছে। আর হচ্ছে এরপরে যেটা হয় যে ইটস আ স্ট্রাগল, ইটস আ ট্রিমান্ডাস স্ট্রাগলিং পিরিয়ড। যতদিন আপনি হচ্ছে অন্য আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ না হচ্ছেন, আপনি যদি সিঙ্গেল মাদার হন, স্পেশালি সিঙ্গেল ফাদারদের প্যারা নাই, ইটস ফান, দে আর জাস্ট চিল ডুইং এভরি কাইন্ড অফ চিল। বাট সিঙ্গেল মাদারদের হচ্ছে, তা আমি নিজে তো ফেস করেছি। সাপোজ আমাকে অনেক কিছু খেয়াল রাখতে হয়েছে, যে আমার সম্পর্কে তো মানে দেখা গেল যে একটা কথা বলে ফেললো। সবচেয়ে বড় স্ট্রাগল ছিল বাসা পাওয়া। মানে যেহেতু আমি ভাড়া বাসায় থাকি এখনও, আর আমার নিজের ফ্ল্যাট নাই, তো আমি যখন একটা বাসা শিফট করবো, সাপোজ কোনো কারণে বাসা শিফট করছি, একে তো সিঙ্গেল মাদার, তারপর মিডিয়ায় কাজ করি, বাসা দিত না কেউ। আমার আব্বু যেত, আব্বু গিয়ে কথা বলতো, তারপরেও হচ্ছে যে আমি দেখা যাচ্ছে বাসা ওই বাড়িওয়ালা বলতো আচ্ছা ঠিক আছে জানাচ্ছি বলে তো বুঝতাম। ব্যাপারটা আমাকে খুব পেইন দিয়েছে অনেকগুলো বছর। পরে জিত করে বিয়ে করে ফেলছিল, দূর বাসা দিবে না দেখি, বিয়ে করে এবার জামাই নিয়ে বাসা ঠিক আছে। অনেক সিরিয়াস নোট যে বিয়ের প্রসঙ্গ, এখনকার দিনে যে দেখা যায় তরুণ প্রজন্মদের ওই যে বিয়ের প্রবণতা কমে যায়, হ্যাঁ, ডিভোর্স রেটও বেড়ে যায়। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বিয়ে এটা আলটিমেটলি একটা গন্তব্য কেন হওয়া উচিত, নাকি এটা অনেকেই এখন জাস্ট চয়েস হিসেবে নেয়? এটা নিয়ে তো আর এটা নিয়েও কথা হয়েছে। আমি জাস্ট বলছি কি যে বিয়ে করা উচিত না, এটা বলি নাই যে আমার বিয়ে করা বড় ভুল সিদ্ধান্ত। না, এইভাবে করে নিউজ করছে তাসনুভা তিশা বলেছেন বিয়ে করাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। আবার নিউজ হবে। হয়েছে, হ্যাঁ রাইট, আবার হবে। আমার হাজব্যান্ড আমাকে বলে এগুলো তুমি কি বলছো, বলে তুমি পুরোটা দেখো। কি বলছি তুমি জাস্ট পুরোটা দেখে তারপর বলে আমার ননাস হচ্ছে আমার হাজব্যান্ডকে পাঠিয়েছে যে এরকম তো এই দেখো, মানে জাস্ট ওই ক্লিপটা পাঠিয়েছে, ফুল ইন্টারভিউ দেখো। আপনার হাজবেন্ড টেনশনে থাকে না না কখন কোথায় কি নিউজ চলে আসবে? না, থাকে না। মানে এখন তিনি ইউজ টু যে ওকে, সে এখন নাও হি নোজ, লাইক আমি আসলে যাই System বলি, বুঝে গেছে। না আমি যাই বলি অ্যাকচুয়ালি আমি মানে ইলজিক্যাল কিছু বলতেছি না, আমি মিথ্যা বলতেছি না, জেনুইন কথাগুলোই বলতেছি। সো এইগুলো নিয়ে তার মাথা ব্যথা নেই। সো ওটাই যেটা ছিলাম যে বিয়ে কেন করা উচিত আপনার কি মনে হয় অ্যাকচুয়ালি? এটা আমাদের তো যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, রাইট। ওই জায়গা থেকে আমাদের আসলে এটা বিয়ে না করে তো আসলে একটা ছেলে একটা মেয়ে ওভাবে ভালোবাসার যে জায়গাটা, যদি দুজনকে ভালোবাসে তাহলে থাকতে পারবে না একসঙ্গে। প্রথম কথা হচ্ছে এটা যদি সেটা ভালোবাসার সম্পর্ক, লাভ ম্যারেজের ক্ষেত্রে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কী হয়, একটা মিথ আছে যে মানে একটা মেয়ে যখন বয়স হয়ে যায় সাপোজ 25-26, মানে অনার্স জাস্ট কমপ্লিট করেছে বা মাস্টার্স কমপ্লিট করাটাও ডিফিকাল্ট হয়ে যায়। অনেক বাবা মা তখন থেকে চিন্তা করতে থাকে আল্লাহ মেয়েটা বিয়ে দিতে হবে, 30 বছর হয়ে গেলে তো কথাই নেই, ও মাই গড 30 হয়ে গেলে তো ওই তো অনেক বয়স হয়েছে। তো প্যারেন্টসটা অনেক হচ্ছে চাপের মধ্যে থাকে যে মেয়েকে বিয়ে দিতে হবে, আদারওয়াইজ পরে আর বিয়ে হবে না ভালো জায়গায়। তো এরকম হয়তো এখন অনেকটা কমে আসছে এই ধরনের চিন্তাভাবনা, বাট আছে, এখনও আছে। মানে আমি যদি শুধু ঢাকাকে বেজ না করে, আমাদের সিটি বেজ না হয়ে আমি যদি একটু মফস্বলে যাই বা একটু গ্রামের দিকে যাই, ওইখানে কিন্তু এখনও মানুষজন এটাই ভাবে যে একটু লম্বা চূড়া হয়ে গেছে, বড় হয়ে গেছে, মানে 18 বছরও হয় না, বাট বিয়ে দিয়ে দিচ্ছে, বা পড়ালেখা একটু কম ভালো মেয়েটা, বিয়ে দিয়ে দিচ্ছে। এখনও হচ্ছে কিন্তু এটা। মানে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, আমি মহিলাকে লিটারালি আমি কিছু বলি নাই, তাকে কোল্ড ট্রিটমেন্ট দিচ্ছি, তার সাথে কথা বলা বন্ধ করে দিছি, বিকজ তার মেয়েকে সে বিয়ে দিয়ে দিছে, মেয়েটা আন্ডার এজ। এবং আমি খুবই খুবই বিরক্ত এটা নিয়ে। এটা তো মেয়েদের প্রবলেম গেল। ইনফ্যাক্ট এখন সোসাইটির কিছু বেঞ্চমার্ক এদিক ওদিক এমনভাবে সেট করে ফেলছে যে অনেক ছেলে না বিয়ে করতে ভয় পায় জাস্ট বিকজ অফ অ্যারেঞ্জমেন্টস। অনেক অ্যারেঞ্জমেন্টস, এত টাকা নষ্ট ভাই, কেন?
মানুষজন খাওয়ায় কোনো লাভ নেই। তাই? যে এখন যে Right. মানুষ যে মসজিদে গিয়ে খুরমা খিচুড়ি দিয়ে যে বিজয় বেটা ওটা বেস্ট। এক্স্যাক্টলি, আপনি নিজের বিয়ের খাবার কিন্তু খেতে পারবেন না। আমি খেয়েছি, হ্যাঁ আমি খেয়েছি, সবার আগে আমি খেয়েছি, আনার সঙ্গে সঙ্গে আমি বলছি, আমাকে খাওয়াও তাড়াতাড়ি। তো এরকম একটা রোল যেটা এতটা সাড়া দিয়েছিল, এরপরে আপনাকে ওরকম রোলে আর দেখা যায় নাই কেন? অফার আসে নাই নাকি আপনি জাস্ট? ওটিটির কাজ এরপর আমি অনেকগুলোই করেছি, কিন্তু সিমিলার রোল তো আমি আর করবো না, রাইট। এটা ফার্স্ট থিং ফার্স্ট। আর হচ্ছে এরপরে ভালো চরিত্র ওরকম ফিনোমেনা, একদম আপনি যদি বলি যে একদম ওই লেভেলের অ্যাক্টিং করবার মতো কোনো ক্যারেক্টার আসলে সেভাবে আসে না অনেস্টলি। আর আমি আসলে এই জন্যই মানে এরপর অনেক কাজের এখনও যদি কোনো কল আসে আমি না করিয়ে দিই, কারণ আমার মনে হয় যে ওটিটিতে অনেক সময় দিতে হয়। আমি যদি ওইভাবে আমার আগস্ট 14 এখন পর্যন্ত আমি যদি বলি যে সেরা কাজের তালিকায় এখনও টপ আছে, আমি চাই ওই কাজ বিট করুক বা ওই কাজের সিমিলারিটি থাকুক, এই 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 মানটা হচ্ছে যেন থাকে আমার অ্যাক্টিংয়ের জায়গা থেকে, পারফরমেন্সের জায়গা থেকে, বা মানুষজন যেন আসলে দেখে বলে আচ্ছা ওকে এটা আবার কি দেখাইলো তিশা। হ্যাঁ, রাইট। সো এরকম কোন একটা ক্যারেক্টার আমি প্লে করতে চাই। আমি এরপরে অনেকগুলো কাজ করেছি বা আমার কাছে অফার এসেছিলো, যেমন শিহাব ভাইয়া আবার এরপর যখন সিন্ডিকেট বানালেন তখন আমাকে বলেছিলেন, কিন্তু বোকার মতন তখন না করছি, মানে না কি 11th আওয়ার আমি না করে দিতেছি লিটারালি শুটিংয়ের 2 দিন আগে কান্নাকাটি করে ফোনে ভাইয়াকে বলছি, ভাইয়া আমি পারবো না অ্যাক্টিং করতে। আর নো আমার মনে হচ্ছে আমি অ্যাক্টিং করতে পারবো না, আমি না আমার মনে হচ্ছে কোল্ড ফিট। তখন কি ব্রেকে ছিলেন আপনি? না, আমার জাস্ট বিয়ের কি ইমিডিয়েট কিছুদিন Oh, আগের okay. কথা। তো এটা কেন যেন মানে কি মানে মানুষের কথা শোনা উচিত না somehow, যে একটা প্রেশার ছিল যে মানে ওটিটি কাজ, আবার যদি ওই ধরনের কোনো সিন টিন থাকে তাহলে যেন না, ও, ওই জায়গা থেকে ওই কথাগুলো আমাকে বাক করেছে একটা ফার্স্ট থিং ফার্স্ট। অ্যান্ড আমার পরে মনে হয়েছে যে আমি খুব কনফিউজ হয়ে গেছিলাম, যে পাজলড হয়ে যাচ্ছিলাম যে কী করবো, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এরকম একটা বিষয়। তো আই টুক আ ভেরি রং কল। পর আমি অনেক আফসোস করছি যে সে কেন করলাম না, নাজিফা তুষিকে পরে নেওয়া হলো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই যে কমার্শিয়ালি ডু ইউ বিলিভ যে আমাদের ইন্ডাস্ট্রিতে এটা একটা ল্যাকিংস কিনা, যে মেল সেন্ট্রিক যেভাবে চিন্তা করা হয় ক্যারেক্টারাইজেশন বা ওভারঅল এভরিথিং এলস, ফিমেল সেন্ট্রিকের ওই জায়গাতে কমার্শিয়াল অ্যাসপেক্টে চিন্তা করা হয় না। ডু ইউ বিলিভ দ্যাট? Yeah, I do believe that, and I guess এটাই হচ্ছে, এটাই হয়। এটা সিনেমা হোক, এটা নাটক ইন্ডাস্ট্রি হোক, সবাই হিরোকে মানে অডিয়েন্সও কিন্তু তাই দেখে যে হিরো দেখেই নাটকটা দেখে। আমি যদি সিনেমার কথা বলি তাহলে তার কথাই নেই। সিনেমাতে তো এখন মানে বর্তমানে যদি বলি যে একদম রুল করে যাচ্ছে একনিষ্ঠভাবে একদম শাকিব খান। তারপরে যদি আসে যে অন্যান্য যারা অ্যাক্টর আছে, যেমন নিশো ভাইয়া এখন দুর্দান্ত লেভেলের, এবং আমার মনে হয় যে ইটস আ ট্রেমেন্ডাস থিং। আই ফিল রিয়েলি গুড অ্যাবাউট ইট যে আমি কখনো তার সাথে কাজ করতে পেরেছি, একসাথে স্ক্রিন শেয়ার করেছি আমরা। নিশো ভাই আর আমার সেম দিন জন্মদিন। হ্যাঁ, তো বার্থডে শেয়ার করছেন একসাথে কখনো? না, বাট প্রত্যেক 8 ডিসেম্বরে আমার আর নিশো ভাইয়ের ছবি আসে, এরকম একসঙ্গে সবাই অনেকে উইশ করে যে এই আর একজন আছে অর্চিতা স্পর্শে, তো 3 জনের ছবি দিয়ে এই 3 জনের হচ্ছে জন্মদিন। ইটস আ গুড থিং। আর হচ্ছে উনি তো গিফট পাঠান, আপনি গিফট পাঠাচ্ছেন কখনো কাউকে? হ্যাঁ হ্যাঁ, নিশু ভাইকে, স্পর্শিয়াকে? নিশো ভাইকে মিষ্টি খাওয়াইছিলাম। আচ্ছা, গিফট দেওয়া হয় নাই, বাট স্পর্শিয়াকে গিফট দেওয়া হয়েছে, আমাকে কেউ গিফট দেয় নাই। দুঃখ আছে? না, আমার মাঝে মধ্যে একটু খারাপই লাগে, কি আমার তো জন্মদিন, আমাদের কেউ গিফট দেখ একটু, এরকম কেন সবাই। আচ্ছা, আপনার ছবি বা কাজের কোনো ক্লিপস আপনি যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, ওখানে মাঝে মধ্যে একটা কমেন্টস দেখা যায় আরশ খানের সাথে Right. করতে চাই। আই নো রাইট।
আরুষির সাথে আমি বেশ টানা কাজ করেছি। আমি যখন এই ব্রেকের পর কাজ শুরু করি। আপনি বিলিভ করবেন কিনা জানি না, অনেকে কিন্তু এটাও বলে যে আরুষির সাথে আপনার অনেক কাজ করতে করতে আপনার নেচার কিছু কিছু দিক দিয়ে আরুষ খান লাগে। আরুষ আমাকে কপি করে। হ্যাঁ, ও আমাকে কপি করে, আমি ওকে কপি করতে করবো? ইম্পসিবল। আমি এটাই ছিলাম সবসময়, আর আমি এরকমই। নো, মানুষের মিসকনসেপশন তাহলে ক্লিয়ার হলো। হ্যাঁ, অফকোর্স ইট শুড বি। আমি যেমন আমি এভাবেই কথা বলি, ও আমাকে দেখে কপি করে, কারণ ওর আগের ইন্টারভিউগুলো দেখেন আর এখনকার ইন্টারভিউ দেখেন। সো আমাকে কপি করে। আর হচ্ছে যে হয় না যে আমরা অনেক কাজ করেছি একসঙ্গে, আর আমাদের কাজের আমি যদি বলি যে এর আগে তানিয়া বৃষ্টির সঙ্গে ওর বেশ ভালো একটা জুটি ছিল, এবং এখনও কিন্তু মানুষজন ওদের জুটিকে অনেক পছন্দ করে। অ্যাট দ্য সেম টাইম আমাদের মানে যদি তানিয়া বৃষ্টির পর সেকেন্ড কোনো কল আসে, ইটস আস, মানে আমার আর ওর কথা আসে। তো আমাদের মধ্যে যেটা হয়েছে যে কাজের জায়গাতে কনফ্লিক্ট হয়েছে একটু। এই যে আমি বললাম যেটা, যে আমার ধৈর্য অনেক, কিন্তু ধৈর্যের বাদ যদি যেদিন আমার এক্সপ্লোশন হয় খুব বাজেভাবে হয়, একদিন এরকম এক্সপ্লোশনটা খুব বাজেভাবে হয়েছে। মানে আমাদের বেশ ভালোই আর্গুমেন্ট সেটের মধ্যে হলো। আমি বললাম যে আমি আর কাজই করবো না তোমার সঙ্গে, এরকম একটা কথা বললাম। অ্যান্ড দেন ইমিডিয়েটলি কাজ বন্ধ করে দিলাম। অনেকগুলো ডিরেক্টর কল আসলো, মানে ঈদের ঠিক আগে আগে এরকম হয়েছে। তো আমি বললাম যে না ভাই, আমার সাথে কাজ করবো না। তো এরপর যেটা হয়েছে যে অনেক কাজই আমার বন্ধ হয়ে গেছে, যেহেতু আমি আরুষের সাথেই টানা কাজ করছিলাম। আর সবার মধ্যে এরকম একটা ধারণা হয়েছিল যে আমি আরুষ ছাড়া কাজ করি না, উইচ ইজ ভেরি রং। দ্যাট মিন্স জুটি বেঁধে কাজ করা রিস্কিও, অনেক রিস্কি। ইটস আ ভেরি, আমি জুটির ব্যাপারটা ইউনো হোয়াট, আই ওয়াজ নেভার লাইক মানে আমি এইটার পক্ষেই ছিলাম না জুটির। আমার সবার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স আছে, এবং আমার ছোট থেকে যখন আমি কাজ শুরু করি আমি এভাবেই কাজ করেছি। আমি এক এক দিন এক একটা আর্টিস্ট ছিল, ইউনো, আজকে এই ইরফান সাজ্জাদ, কালকে জোভান, পরের দিন হয়তো তৌসিফ। এখন সিচুয়েশন কি আপনার কাছে মাঝে মধ্যে এরকম মনে হয় কিনা, আপনার এন্ড থেকে আপনি বলেন যে ফেভারিটিজম একটা ক্রিয়েট হয়ে গেছে? যে আমি অনেক বড় ইন্টারভিউ দিয়েছি এটার জন্য। ও মাই গুডনেস, আমি সবার কাছে এটা ক্লিয়ার করেছি যে এখন ইন্ডাস্ট্রি তো চলছেই হচ্ছে এরকম করে, যে মানে হিরোরা আমাকে কেন পছন্দ করবে বলেন? আমি যখন বলতেছি যে হিরোরা সব কিছু কল নিচ্ছে নাটকের জায়গায়, অ্যান্ড হচ্ছে যে হিরোদের স্পেসিফিক এই 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 অভিনেত্রী এদের সাথে কাজ করে, এর বাইরে এরা যায় না, এবং এদেরকে অ্যালাউ করতেছে প্রডিউসার বা ডিরেক্টর, ওকে ঠিক আছে। বাট যেহেতু হিরো ডমিনেট করতেছে, হিরো বেজ ইন্ডাস্ট্রি, আপনার আগের কোয়েশ্চেনটাও যেটা ছিল যে এখানে কি হিরোদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আমাদের। আমরা তো ভাই মানে লিটারেলি আমাদেরকে এত, মানে আমি প্রত্যেক অভিনেত্রীর পক্ষেই কথা বলি, কিন্তু এই যে আমি একাই বলে যাই, কেউ আর বলে না, ইউনো হোয়াট, কেউ আর বলে না। অ্যান্ড বিকজ এই যে সবাই জানে, আমি যদি মানে এই যে আমি যখন কথাটা বলছি, আমার তো আসলে কাজের রেশিও অনেক কমে আসছে এখন, ইউনো। তো সবাই তো আর পজিটিভলি নিবে না, কেন নিবে পজিটিভলি? আর ছেলেদের তো তো এই জানেনই, ইগো তো আছেই, তার উপর যদি হিরো হয় তার কথাই নেই। তারপরে আপনি বলেন, আমি তারপর বলে আই উইল টেল দ্য আলটিমেট ট্রুথ অ্যান্ড ফ্যাক্ট। যতই আমার লোকসান হোক অসুবিধা নাই, কারণ আমার রিজিকে যা আছে, যতটুকু আছে আমি ততটুকুই পাবো। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ তাসনুভা, অ্যান্ড আপনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম। ডিপ ইনসাইটে আরও অনেক কিছু অনেকে জানলো, অডিয়েন্সও জানলো, এবং দ্যাট ওয়াজ রিয়েলি ফান। সব কিছু মিলিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমি নিজে পেয়েছি। হ্যাঁ, আপনার কেমন লাগছে সোফার? আমার তো ভালোই লাগে আপনার সাথে কথা বলতে। এমনি তো আমি ওই দিন প্রোগ্রামে বলেছিলাম যে আমি আসলে মিথ্যা বলি না, কিন্তু আজকে ওরও দিয়ে বলাই, কিন্তু আমি নিজে বলি না। সো আমি যেটা বলি, আমার মুখে দিয়ে যেটা বের হবে, তার মানে আমি আই রিয়েলি মিন ইট। সো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আমি যদি নিজে কখনো পডকাস্ট করি, আমি অবশ্যই আপনাকে গেস্ট হিসেবে ডাকবো, রেকর্ড আছে একদম অন রেকর্ডে বলছি। আর হচ্ছে যে খুব ভালো লাগলো, আপনাদের টিম অনেক কুল। আমার হাসির যন্ত্রণা উনি মাঝে মধ্যে কান থেকে হেডফোন খুলে ফেলতেছে, আমি বিকট হাসি। অ্যান্ড টিম অনেক কুল। নেহাকে অনেক থ্যাঙ্কস, আর আপনার পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ তাসনুভা।